নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করে যাই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যা বর্তমান সময়ে গোটা ভারতবর্ষ জুড়ে যেটা নিয়ে খুব বিতর্ক চলছে। এমনকি পশ্চিমবঙ্গেও কিন্তু এই বিতর্ক খুব জোরদার হয়ে উঠেছে। যে আমরা সকলেই জেনেছি যে জিও মোবাইল বা জিও তার রিচার্জ প্যাক কিন্তু বাড়িয়েছে। শুধু একবার নয়, বারবার কিন্তু 1 বছরের মাথায় 1.5 বছরের মাথায় কিন্তু জিও এই রিচার্জ প্যাক বাড়াচ্ছে। আর তার ফলে কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে সেই নিয়ে বিতর্ক উঠছে। তো আজকের ভিডিওটি দেখে নেব যে জিও কেন রিচার্জ প্যাকের দাম বাড়াচ্ছে, আর এই যে রিচার্জ প্যাকের দাম বাড়াচ্ছে এর বিরুদ্ধে আমাদের কি করা উচিত, আর এই যে বারবার মূল্য বৃদ্ধি করছে এই রিচার্জ প্যাকে, তার থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো জিও রিচার্জ প্যাক রেট ইনক্রিজ, অর্থাৎ জিওর যে রিচার্জ প্যাক আছে তার মূল্য বৃদ্ধি বা দাম বৃদ্ধি। তো আমরা সবাই জানি বা জেনে গেছি যে কিছুদিনের আগেই কিন্তু এই নোটিফিকেশান সামনে এসছে যে জিও মোবাইল যে সার্ভিস প্রোভাইডার আছে, যার মাদার কোম্পানি হলো রিলায়েন্স আর এর মালিক হচ্ছে মুকেশ আম্বানি, আমরা সবাই জানি। সেই জিও মোবাইল কিন্তু তার যে বর্তমান যে রিচার্জ প্যাকের দাম ছিল ডেটা কল সহ, যে 28 দিনের, 1 মাসের বা 84 দিনের কিংবা সারা বছরের এই যে রিচার্জ প্যাকের দাম ছিল, সেই দাম কিন্তু প্রায় 25% পর্যন্ত সে বাড়াতে চলেছে, যা শুরু হবে বা যা লাগু হবে এবছরেই 23 জুলাই থেকে, অর্থাৎ আর 2-1 দিন পরেই। এখন এই যে জিও তার রিচার্জ প্যাকের দাম বাড়িয়েছে, তাই দেখে দেখে বাকি যে সমস্ত কোম্পানিগুলি আছে, ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই এবং এয়ারটেল, তারাও কিন্তু রিচার্জ প্যাকের দাম বাড়িয়েছে। আর এই নিয়ে কিন্তু গোটা ভারত জুড়ে একটা বিরাট বড় কন্ট্রোভার্সি সামনে এসছে, এবং বিরাট বড় যে বিতর্ক সামনে এসছে সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বড় বড় পোস্ট শেয়ার করা হচ্ছে। কেউ কেউ জিওর এই রিচার্জ প্যাক দাম বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করছে, কেউ কেউ ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কারণ এই রিচার্জ প্যাক বাড়ানোর জন্য সরকার কেন জিওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। এমনকি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যারা ভারতবর্ষের এই টেলিকম বিষয়টিকে দেখাশোনা করে, তাদের বিরুদ্ধেও কিন্তু অনেকে প্রতিবাদ করছে, কারণ তারাও কিন্তু এই জিওর একচেটিয়া দাম বাড়ানো নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে কিন্তু শুধু প্রতিবাদ নয়, এমনকি বিএসএনএলে পোর্ট করারও দাবি তুলছে অনেকে, এমনকি অনেকে জিওকে বয়কট করার দাবি তুলেছে। তার সাথে সাথে কিন্তু প্রচুর কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার হচ্ছে এই জিওর দাম বাড়ানো নিয়ে। অনেকেই এমন মিম শেয়ার করছে যে মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের যে খরচ তোলার জন্য নাকি জিও রিচার্জ প্যাকের দাম বাড়িয়েছে। অনেকে আবার বলছে কিছুদিন আগে যারা বলতো বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, তারাই এখন আবার এই বেসরকারি কোম্পানি জিওর বিরুদ্ধে এরকম পোস্ট দিচ্ছে। অর্থাৎ একটা বিরাট হাসি ঠাট্টার ব্যাপার কিন্তু চলছে, এমনকি প্রতিবাদের ভাষাও কিন্তু এর মধ্যেই গর্জে উঠছে। অর্থাৎ জিওর এই রিচার্জ প্যাকের দাম বাড়ানোর বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ার বাইরে বা সোশ্যাল মিডিয়ার ভিতরে। এখন এই জিও যে বারবার দাম বাড়িয়ে ফেলছে, যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা জানতে গেলে আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে, যেটাকে আমরা নাম দিয়েছি জিও রিভলিউশন। যদি আমরা খুব পেছনে না যাই, আজ থেকে যদি প্রায় 15 বছর পেছিয়ে যায় মাত্র, তাহলে সেই সালটা হচ্ছে 2010 সাল। এই 2010 সালের আগে যারা আমরা মোবাইল ফোন দেখেছি বা মোবাইল ফোন ব্যবহার করেছি, তার আমরা দেখেছি যে তখন মোবাইলের এই নেটওয়ার্ক কিন্তু শুধুমাত্র ব্যবহার করা হতো ফোনের জন্য আর তার সাথে এসএমএসের জন্য। এখন যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা মিম শেয়ার করি, তখন কিন্তু এই এসএমএসের মাধ্যমে প্রচুর মিম শেয়ার করা হতো বা মিম একজন অন্যজনকে পাঠাতো এই এসএমএসের মাধ্যমে। তখন দুটো বিষয় ছিল, আর সেই সময় কিন্তু সিম কিনতে হতো টাকা দিয়ে, খুব কস্টলি ছিল। এমনকি লাইফ টাইম করাতে গেলে, অর্থাৎ 10 বছরের ফোন আসা যা হবে, এইটা করতে গেলে কিন্তু একটা বড় টাকা খরচ করতে হতো, প্রায় 1000 টাকার উপরে খরচ করতে হতো। এখন সেই সময় কিন্তু অনেক কোম্পানি ছিল, অর্থাৎ অনেক সার্ভিস প্রোভাইডার কোম্পানি ছিল, যেমন বিএসএনএল, যেটা আমাদের ভারত সরকারের কোম্পানি, ভোডাফোন ছিল, যার আগের নাম ছিল হাচিনসন, তার এয়ারটেল, রিলায়েন্স। এই জিওর আগে কিন্তু এর মাদার কোম্পানি রিলায়েন্সও ছিল, এমনকি ইউনিনট ছিল, এয়ারসেল ছিল, এমটিএস ছিল, ডোকোমো ছিল, ভার্জিন ছিল, একগুচ্ছ
সার্ভিস প্রোভাইডার ছিল। তার ফলে আমাদের কাছে কিন্তু প্রচুর অপশন ছিল। আমরা যে সার্ভিস প্রোভাইডারে যখন সুবিধা পেয়েছি সেটাকে কিন্তু আমরা ব্যবহার করেছি। যখন ডুয়েল সিমের মোবাইল এলো তখন কি করতাম, আমরা একটা সিমকে আমরা ফিক্সড রেখে দিতাম, তার সাথে অন্য যে সিমে সুবিধা আমরা বেশি পেতাম সেই সিমকে, যদি সেটা নেটওয়ার্কের সেখানে যদি কোনো এসএমএসের সুবিধা বেশি হয় কিংবা কলের সুবিধা বেশি হয় কিংবা যে ইনকামিং কল আসার সুবিধা থাকে, তাহলে সেটাকে আমরা অন্য সিমের স্লটে ব্যবহার করতাম, কারণ আমাদের হাতে কিন্তু প্রচুর অপশন ছিল। আর এরপরে কী হলো, 2010 সালের পরে কিন্তু মোবাইল নেটওয়ার্কের ব্যবহার কিন্তু আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। শুধুমাত্র কল বা এসএমএসের জন্য নয়, আমাদের হাতে এলো ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট। যদিও তখন মোবাইল ইন্টারনেটে অনেক কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা শুধুমাত্র মোবাইল থেকে ইন্টারনেট করে কি করতে পারতাম, গান ডাউনলোড করতে পারতাম, ভিডিও ডাউনলোড করতে পারতাম, কিংবা আমরা ফেসবুক করতে পারতাম। যদিও তখন ফেসবুক কিন্তু এই মিম শেয়ারের জগৎ ছিল না, মেনলি চ্যাট করার জন্য ব্যবহার করা হতো। তার সাথে আমরা গুগলে কিছু না কিছু সার্চ করতে পারতাম। আর তখন ছিল 2G স্পিড, মানে খুব স্লো স্পিড। আর তখন কিন্তু এই ডেটার কিন্তু খুব দাম ছিল। তখন আমরা ছোট প্যাক রিচার্জ করতাম। মাত্র 125 এমবি রিচার্জ প্যাক আমরা করতাম, যার দাম ছিল 10 থেকে 15 টাকা, যার মেয়াদ ছিল মাত্র 2 থেকে 3 দিন। আর যদি আমরা 1 মাসের জন্য 1 GB রিচার্জ করতাম, তার দাম হতো কিন্তু 100 টাকার বেশি। অর্থাৎ আমাদেরকে অনেক টাকা খরচ করে আমাদেরকে এই ইন্টারনেট ব্যবহার করা হতো। তখনও কিন্তু সবার হাতে কিন্তু ইন্টারনেট ছিল না, একটা বিশেষ প্রজন্মের হাতে, অর্থাৎ ইয়াং জেনারেশনের হাতে কিন্তু এই ইন্টারনেটটা সীমাবদ্ধ ছিল। তারপরে কি হতো, 3G স্পিড এলো। 3G স্পিডেও কিন্তু 2G আর 3Gর মধ্যে খুব একটা আমরা সুবিধা বেশি পাইনি। কিন্তু 2016 সাল জিও কিন্তু বিপ্লব ঘটালো। জিও কি করলো, প্রথম 4G আনলিমিটেড হাই স্পিড নেটের সুবিধা নিয়ে এলো। এবং সেখানে বলা হলো যে জিওর নিজস্ব একটা মোবাইল কোম্পানি ছিল লাইভ বলে, যারা লাইভ ফোন ব্যবহার করবে তারা এই জিও সিম ব্যবহার করতে পারবে, তাদের আনলিমিটেড তারা এই হাই স্পিড ডেটা পাবে পুরো ফ্রিতে। তারপরে তারা ব্যবসায় আর একটু চেঞ্জ নিয়ে এলো। তারা বললো যে কোনো নতুন ফোনে, যে ফোনে 4Gর সুবিধা আছে, অর্থাৎ ভোল্টি সুবিধা আছে, সেই ফোন থেকেই কিন্তু এই আনলিমিটেড 4G ডেটা ব্যবহার করা যাবে, যেখানে যত খুশি আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো, কল ব্যবহার করতে পারবো বা কল করতে পারবো। তখন কি হতো, হাই স্পিড ইন্টারনেটের জন্য কিন্তু আমরা বা আনলিমিটেড ইন্টারনেটের জন্য আমরা ওয়াইফাই ব্যবহার করতাম। আর সেই ওয়াইফাইয়ের পরিপূরক হিসাবে জিও 4G আনলিমিটেড ডেটা নিয়ে এলো। আর এর ফলে কি হলো, যুব সমাজ কিন্তু পুরো আকৃষ্ট হলো। তারা লাইন দিয়ে মারামারি করে কিন্তু ফ্রিতে জিও সিম তুলতে শুরু করলো। এমনকি এই সুবিধার জন্য তারা পুরনো মোবাইল ছেড়ে নতুন মোবাইল কিনতে বাধ্য হলো। এবং জিও কোম্পানি একটা আধার কার্ডে, অর্থাৎ একজনের আধার কার্ডে সর্বোচ্চ 9টা পর্যন্ত সিম দিত। তারা সিম ইজিলি বিক্রি করে গেছে। আর এই যে অগাধ সুবিধা পেয়েছে, প্রায় 1 বছর 1.5 বছর ধরে চলেছে, এই যে সুবিধা পেতে কিন্তু অনেকেই অন্য সিম ছেড়ে বা অন্য সিম থেকে পোর্ট করে জিওতে চলে এলো। অর্থাৎ জিও মার্কেটের প্রায় সমস্ত কাস্টমারকে টেনে নিয়েছিল এই সুবিধা দিয়ে। আর এর ফলে আদার্স যে সমস্ত কোম্পানিগুলি ছিল তারা কিন্তু জিওর সঙ্গে কম্পিটিশনে যেতে পারলো না। তারা অনেকেই কিন্তু তাদের ব্যবসার ঝাপ বন্ধ করে দিয়েছিল। যে কটা বেঁচেছিল, যেমন ভোডাফোন আর আইডিয়া, তারা কিন্তু একসঙ্গে মার্জ করে গেল। তাহলে এই মুহূর্তে কি থাকলো, জিওই মেন, তার সাথে পেছনে সারিতে থাকলো কে, ভোডাফোন আইডিয়া বা ভিআই, আর তার সাথে আমাদের এই এয়ারটেল আছে। আর সরকারের যে সংস্থা বিএসএনএল, সেই বিএসএনএলকে কিন্তু সরকার পঙ্গু করে রাখলো। বিএসএনএল এতদিন বাদেও 4G নিয়ে আসতে পারলো না, ভারতবর্ষের সব জায়গায় নেটওয়ার্ক দিতে পারলো না, আর নেটওয়ার্ক থাকলেও ইন্টারনেটের স্পিড দিতে পারলো না। সরকার ইচ্ছা করে বিএসএনএলকে চেপে দিয়ে এই জিওর কিন্তু ব্যবসা বাড়িয়ে দিল। এমনকি জিও এই হাই স্পিড ইন্টারনেটের যে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর ছবি পর্যন্ত দিয়ে বিজ্ঞাপন দিয়েছিল, যে নিয়ে কিন্তু বিরাট বড় বিতর্ক হয়েছিল। এখন জিও যখন দেখলো যে একচ্ছত্ব আমার ব্যবসা হয়ে গেছে, সমস্ত কাস্টমার আমি টেনে নিয়েছি, তখন কিন্তু সে এই ফ্রিতে খাওয়ার পালা কিন্তু কমিয়ে দিল। এখন আনলিমিটেড ফ্রিতে 4G ছিল, সেটাকে সে বললো যে দিনে 1 GB মাত্র আনলিমিটেড ডেটা। তারপরে কিন্তু সেটাও কিছুদিন চললো, তারপরে পুরোপুরি ফ্রি বন্ধ করে দিল। শুরু হলো তার ব্যবসা করার পালা, কারণ সে জেনেছে সমস্ত কাস্টমার আমি টেনে নিয়েছি। এমনকি হাই স্পিড আনলিমিটেড যে ইন্টারনেট আমি দিয়েছি, এতে আমি যুব সমাজ সহ একটা বিরাট বড় সংখ্যক মানুষকে আমি কিন্তু পুরো একটা নেশা ধরিয়ে দিয়েছি।
আর সেই নেশাকে কাজে লাগিয়ে কিন্তু জিও কী করলো, তার দাম দিয়ে রিচার্জ প্যাক শুরু করলো, অর্থাৎ আর ফ্রিতে নয়, টাকা দাও রিচার্জ প্যাক নাও। এবং প্রতি 1 বছর ছাড়া 2 বছর ছাড়া কিন্তু এই রিচার্জ প্যাকের দাম কিন্তু বিরাট বাড়াতে শুরু করলো। এই যে বলছি যে প্রায় 25% করে বাড়াতে শুরু করলো। তার সাথে অন্যান্য সুবিধাগুলো কিন্তু সে আস্তে আস্তে কমাতে শুরু করলো। আগে কি হতো, যদি আমার রিচার্জ প্যাক শেষও হয়ে যেত তাহলে কিন্তু আমি জিও টু জিও কল করতে পারতাম, এমনকি আমি হাই স্পিড না হলেও আমি লো স্পিডে ইন্টারনেটটা করতে পারতাম বা নেট করতে পারতাম, সেগুলো কিন্তু জিও বন্ধ করে দিল। এখন যদি আমার এই মুহূর্তে জিওর প্যাক শেষ হয়ে যায় তাহলে আমি কিন্তু আর ইন্টারনেটও ব্যবহার করতে পারবো না, এমনকি জিও টু জিও কলও করতে পারবো না। অর্থাৎ আমাদেরকে নেশা ধরিয়ে দিয়ে সব সুবিধা বন্ধ করে দিয়ে এখন কিন্তু সে রিচার্জের দাম বাড়িয়ে চলেছে, আর আমরা কিন্তু সেটাকে সহ্য করছি বা টেনে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। বিষ খাচ্ছি তবু বিষটাকে ছাড়তে পারছি না। এখন কেন ছাড়তে পারছি না বা জিও কেন দাম কিন্তু বাড়াচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু পুরো বিষয়টি আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হয়ে যাবে, যে প্রথম জিও বলছে যে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে নাকি সবথেকে কম টাকাতে আমরা এই ইন্টারনেট বা টেলিকম পরিষেবা দিচ্ছি। তার ফলে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আমাদের ব্যবসায়িক যে লাভ বাড়ানোর জন্য বা শেয়ার বাড়ানোর জন্য তাই আমরা কিন্তু দাম বাড়াচ্ছি। এখন এটা ওদের ব্যবসার ব্যাপার, ওরা বলতেই পারে, কিন্তু আসল কারণ কি? আসল কারণ হচ্ছে যে মনোপলি ইন টেলিকম। জিও মোবাইলের এখন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে একচেটিয়া ব্যবসা বা মনোপলি হয়ে গেছে, একচ্ছত্ব রাজত্ব। তার ফলে তারা দেখছে যে আমরা ছাড়া কেউ নেই, আমাদের পরে যারা আছে ভিআই আর হচ্ছে এয়ারটেল, তারা তো আমাদেরকে ফলো করে করে চলছে। তাই আমি যেহেতু আমার রাজত্ব একচেটিয়া তাই আমি বাড়াতেই পারি, আমার সঙ্গে কেউ প্রতিযোগিতায় আর আসতে পারবে না। তাই আমার প্রতিযোগিতা যেহেতু কেউ নয়, তাই যেহেতু আমার প্রতিযোগী কেউ নেই, আমার কিন্তু স্বাধীনতা আছে বাড়ানোর, কারণ কাস্টমাররা মানতে বাধ্য হবে। নেক্সট কি, ভিআই আর এয়ারটেল অলসো ইনক্রিজ। তার ফলে কি, অর্থাৎ যখন জিও বাড়াচ্ছে এই ভিআই এয়ারটেলে কিন্তু তাদের রিচার্জ প্যাক বাড়াচ্ছে। তার ফলে অলরেডি জিও জানে যে আমি যদি রিচার্জ প্যাক দাম বাড়াই তাহলে ভিআই আর এয়ারটেলও বাড়াবে, যারা আমার প্রতি রাগ করবে তারা কিন্তু ওই সমস্ত সার্ভিস প্রোভাইডারে যাবে না, কারণ তারাও কিন্তু দাম বাড়িয়েছে। অর্থাৎ যে কাস্টমার শিফট হবে বা পোর্ট হবে সেই ভয়টাও কিন্তু নাই, সেটা কিন্তু জিও জানে। তার সাথে কি, ফ্রি আনলিমিটেড ডেটা ইউজ। এই যে একটা সময় জিও ফ্রিতে আনলিমিটেড হাই স্পিড ডেটা দিয়েছে, তার ফলে কী হয়েছে, মানুষ কিন্তু নেশাগ্রস্ত হয়ে গেছে। মানুষ হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে, তার লো স্পিড তারা করবে না। এখন অনেক সংখ্যক মানুষ, এমনকি আমাদের বাবা জ্যাঠারাও কিন্তু এখন কী করছে, যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, কেউ সিনেমা দেখছে, মানে সমস্তটাই অভ্যস্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। আর নেশা থেকে বেরোনোর কোনো উপায় নেই, সেটাও কিন্তু জিও জানে যে আমরা একটা টাইম ফিতে দিয়ে নেশা ধরিয়ে দিয়েছি, তো এখন নেশা ছেড়ে কেউ যেতে পারবে না, তো আমরা বাড়াতেই পারি। মানুষ টাকা দিলেও নেশাকে তারা ধরে রাখবে। আমরা দেখেছি অনেকে আছে যাদের টাকা পয়সা নেই, বাড়ি ঘর বিক্রি করেও মদ খায়, কারণ নেশাটা একটা বিরাট জিনিস, নেশাকে ধরে রাখতেই হয়। নেক্সট কি, রিলায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের ভারত সরকার আর রিলায়েন্স কোম্পানি অর্থাৎ মুকেশ আম্বানির কিন্তু একটা বিরাট ভালো সম্পর্ক। আর এই যে ভালো সম্পর্কের জন্য ভারত সরকারকে প্রচুর টাকা ট্যাক্স দিচ্ছে রিলায়েন্স। তার সাথে আবার কি, ইলেকট্রাল বন্ড দুর্নীতিতে আমরা দেখেছি যে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলি রুলিং পার্টি অর্থাৎ এই বিজেপিকে কিন্তু প্রচুর টাকা নির্বাচনী বন্ডে টাকা দিয়েছে। তাই সরকার এই সমস্ত বড় কোম্পানিগুলির একচেটিয়া বিজনেসের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। সেটা কিন্তু রিলায়েন্সও জানে যে আমরা যাই করি সরকার আমাদের বিরুদ্ধে স্টেপ নেবে না। আর কি, সরকার ইচ্ছে করে বিএসএনএলকে উন্নতি করেনি। কি হয়েছে, বিএসএনএল অনেক পুরনো সার্ভিস প্রোভাইডার, সরকারি সার্ভিস প্রোভাইডার। আমরা জানি সরকারি সুবিধা সবসময় বেশি, সরকার সবসময় মানুষের জন্য সুবিধা দেয়, কিন্তু ইচ্ছা করে সরকার এই বিএসএনএলকে উন্নত করেনি। বিএসএনএলে 4G সুবিধা দেয়নি, অনেক জায়গাতে নেটওয়ার্ক কভারেজ নাই, নেটওয়ার্ক কভারেজ থাকলেও আবার ইন্টারনেটের স্পিড নাই। তাই মানুষ চাইলেও ইচ্ছা করে বিএসএনএলে যেতে পারছে না। আর সরকার বিএসএনএলকে পঙ্গু করে রেখেছে যাতে জিওর ব্যবসা বেশি হয়, কারণ জিও হচ্ছে সরকারের বন্ধু। অর্থাৎ এই বিএসএনএল মতো সরকারি কোম্পানি যখন পঙ্গু হয়ে গেছে, বেসরকারি কোম্পানিটা কিন্তু একচ্ছত্ব সুবিধা পেয়েছে। অনেক কাকু জেঠুই আছে যারা বলে যে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, কিন্তু না, তারা এখন বুঝতে পারছে যে বেসরকারি হলে কোনোদিনও মানুষের ভালো হয় না। বেসরকারি কোম্পানিরা তাদের নিজেদের ব্যবসা দেখে, মানুষের সুবিধা কিন্তু কোনোদিন দেখবে না। হয়তো পরিষেবা ভালো দেবে, কিন্তু তারা কোনো মতেই টাকা ছাড়বে না, তারা টাকা নিয়েই যাবে। আর মানুষ কিন্তু এখানে আর্থিকভাবে
ক্ষতিগ্রস্ত হবে। আর কি, জিও দেখছে যে হাই স্পিড ইন্টারনেট এই মুহূর্তে আর সারা ভারত জুড়ে ভালো নেটওয়ার্ক একমাত্র জিওরই আছে, তাই সব তাই যতই দাম বাড়ায় মানুষ কিন্তু বাধ্য হয়ে আমাদের জিওতেই পড়ে থাকবে, আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, কারণ আমরা হাই স্পিড ইন্টারনেট দিচ্ছি, আমাদের নেটওয়ার্ক কভারেজ ভালো, তো মানুষ ছেড়ে যাবে কোথায়। এখন তাহলে আমরা এই যে দাম বাড়াচ্ছে বারবার, এর থেকে বাঁচবো কী করে, আমাদের কি করলে আমরা এই একচ্ছত্ব জিওর যে মনোভাব তার থেকে আমরা বাঁচতে পারবো, সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। মেন কি, প্রোটেস্ট এগেনস্ট জিও ফর ইনক্রিজ রেট। অবশ্যই আমাদেরকে জিওর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সোশ্যাল মিডিয়াতে করতে পারি, সোশ্যাল মিডিয়ার বাইরে করতে পারি, যে জিও এই যে বারবার খামখেয়ালিপনার মতো দাম বাড়িয়ে যাচ্ছে এটা যেন তারা না করে। অবশ্যই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। নেক্সট কি, প্রোটেস্ট এগেনস্ট গভর্নমেন্ট বাই পিপল অ্যান্ড অপোজিশন। অবশ্যই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, সাধারণ মানুষকে প্রতিবাদ করা উচিত। তার সাথে যারা অপোজিশন পার্টি আছে, আমরা দেখেছি যে এবারের ভোটে যে রেজাল্ট সামনে এসেছে সেখানে কিন্তু অপোজিশন পার্টি কিন্তু অনেক স্ট্রং। তো অপোজিশন পার্টিকে সংসদের বাইরে বা ভিতরে অবশ্যই সরকারের উপরে চাপ সৃষ্টি করা উচিত। কী জন্য তারা চাপ সৃষ্টি করবে, যাতে বিরোধীদের চাপে বা মানুষের চাপে সরকার বিএসএনএলকে উন্নত করে, বিএসএনএলের 4G শুরু হয়, বা বিএসএনএল জিওর মতো সমস্ত সুবিধা দেয়, সব জায়গায় নেটওয়ার্ক দিবে, ভালো ইন্টারনেটের স্পিড দিবে, 4G শুরু করবে এবং রিচার্জ প্যাকের দাম কম থাকবে। এখন সরকারি সংস্থা বিএসএনএল যদি এই সুবিধা দেয়, তাহলে কিন্তু আমরা কেন বেসরকারি সংস্থায় যাব, আমরা অবশ্যই সরকারি সংস্থায় যাব। তাই আমাদের উচিত, বিরোধীদের উচিত সরকারকে চাপ সৃষ্টি করা, যাতে সরকার বিএসএনএলকে উন্নত করে। আর সরকার বিএসএনএলকে যদি উন্নত করে, তাহলে কিন্তু জিওর মতো এই সমস্ত বেসরকারি কোম্পানিগুলির একচেটিয়া ব্যবসা কিন্তু কমবে। নেক্সট কি, প্রোটেস্ট এগেনস্ট ট্রাই নট টেকিং অ্যাকশন। এই যে ট্রাই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এরা কিন্তু বড় বড় কথা বলে, কাজের কাজ কিছু করে না। যে রিলায়েন্স বা জিও বারবার দাম বাড়াচ্ছে ইচ্ছা মতো, এর বিরুদ্ধে অবশ্যই ট্রাইয়ের একটা স্টেপ নেওয়া উচিত, স্টেপ নিচ্ছে না। তাই ট্রাইয়ের বিরুদ্ধেও কিন্তু আমাদের এই প্রতিবাদকে ট্রাই করা উচিত। নেক্সট কি, বয়কট জিও। কিছুদিনের জন্য অন্তত অবশ্যই জিওকে বয়কট করা উচিত। যেহেতু জিওর যা সুবিধা ভিআই বা এয়ারটেলের একই সুবিধা, তাই আমাদের অবশ্যই জিওকে ছেড়ে কিছুদিনের জন্য ভিআই বা এয়ারটেলে পোর্ট করা উচিত। যদি এই প্রতিবাদে আমরা পোর্ট করতে পারি, তাহলে কি হবে, ওদের ব্যবসা কমবে, ব্যবসা কমলেই কিন্তু জিওর ঘুম ভাঙবে, যে আর আমার একচ্ছত্ব কিন্তু ব্যবসা করা চলবে না, বা ইচ্ছা মতো দাম বাড়ানো চলবে না। নেক্সট কি, ইউজ বিএসএনএল। আমাদের বিএসএনএলকে ব্যবহার করতে হবে, আদার্স কোম্পানিকে পাশে রেখে অবশ্যই, যাদের দুটো করে সিম আছে একটা করে অন্তত বিএসএনএলকে ব্যবহার করা উচিত। বিএসএনএলের রিচার্জ প্যাকের দাম কিন্তু অনেকটাই কম, এমনকি যারা শুধুমাত্র স্ট্যান্ড বাই মোডে ব্যবহার করতে চাও, যে একটা সিম কল আসবে যাবে, তারা অবশ্যই বিএসএনএলকে ব্যবহার করো। বিএসএনএল যদি ব্যবহার করি বা বিএসএনএল যদি আমরা পোর্ট করি, যদি বিএসএনএলের কাস্টমার বাড়ে, তাহলে সরকার কিন্তু দেখবে যে বিএসএনএলের ব্যবসা বাড়ছে। আর বিএসএনএল ব্যবসা বাড়লেই কিন্তু, যদি আমরা বা বিরোধীরা সরকারের উপর চাপ দেয়, তাহলে সরকার ইজিলি বিএসএনএলকে কিন্তু আপগ্রেড করবে, যা আমাদের জন্য কিন্তু ভালো, কারণ সরকারি সংস্থা সবসময় সাধারণ মানুষের স্বার্থ দেখে। নেক্সট কি, অ্যাওয়ারনেস অ্যামাং পিপল ফর ইউজিং বিএসএনএল। এবং কি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বা প্রচার বাড়াতে হবে যে আমরা যাতে বিএসএনএল ব্যবহার করি। যদি সবাই বিএসএনএল ব্যবহার করি, তাহলে কিন্তু অবশ্যই বিএসএনএল আপগ্রেড হবে, সরকার করতে বাধ্য হবে। এখন এত কিছুর পরেও যারা ভাবছে যে না আমরা জিওতেই ধরে থাকবো, জিওতেই আমরা থাকবো, তাহলে তারা কি করবে এই মুহূর্তে? যদি তোমরা জিওতেই এখনও থাকতে চাও, কারণ জিওর নাকি সুবিধা বেশি, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, নতুন যে রিচার্জ প্যাকেজ এই যে বাড়ানো হয়েছে, তার থেকে তোমরা বাঁচতে পারো। অন্তত যদি তোমাদের পকেটে টাকা থাকে, তাহলে তোমরা এই 3রা জুলাইয়ের আগেই কিন্তু অ্যাডভান্স রিচার্জ করতে পারো। সে 1 মাসের, 2 মাসের, 6 মাসের, এমনকি 1 বছরের পর্যন্ত কিন্তু তোমরা অ্যাডভান্স রিচার্জ করে রাখতে পারো এখন থেকে, অ্যাডভান্স টাকা দিয়ে, যদি তোমাদের পকেট মোটা থাকে। তাহলে কিন্তু যতদিন তোমার রিচার্জটা করা থাকবে, ততদিন কিন্তু তোমার এই নতুন যে রিচার্জ প্যাকের দাম তা কিন্তু লাগু হবে না। তোমার একটার পর একটা শেষ হবে প্যাক, সেটা আবার ক্রোনোলজিক্যালি শুরু হয়ে যাবে। তাহলে তুমি কিন্তু এই বর্তমান দামে তোমার ইচ্ছা মতো প্রায় 1 বছর পর্যন্ত তুমি এই ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিওটি আমি টোটালটি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি কোন সার্ভিস প্রোভাইডার ব্যবহার করেন বা কোন কোম্পানির সিম ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।